কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। তের চিৎকার শুনে বোগাম এগিয়ে এসে তের অন্য হাত টেনে ধরল। জাঙ্কুকের মেজাজ এবার চরম বিগড়ে গেছে। জাঙ্কুক এরপর রেগে বলল, ওর হাত ছাড়, নয়তো তোর এমন অবস্থা করব যে তোর চেহারা তুই নিজেই চিনতে পারবি না। বোগাম জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তুই ওনার হাত ছাড়, নয়তো আমিও তোকে উপরে পাঠিয়ে দেব। জাঙ্কুক ঘুরে এসে বোগামের গলা চেপে ধরল। বোগামও জাঙ্কুকের গলা চেপে ধরেছে। ওদের যুদ্ধ দেখে তে চিৎকার দিয়ে উঠল, কি করছেন আপনারা? ছাড়ুন, ছাড়ুন প্লিজ। যে হোক আর কয়েকজন মিলে জাঙ্কুক আর বোগামকে ছাড়িয়ে দিল। জাঙ্কুক তো কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে আবারও বোগামের দিকে তেড়ে যেতে নিলেই তে মাঝখানে চলে আসে আর বলে, কি করছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে, কেন মারছেন ওনাকে? জাঙ্কুক তেজি কণ্ঠে হুমকি দিল, সরে যা সামনে থেকে, নয়তো ওর জায়গায় তোকেই খুন করে ফেলবো। জিহুপ এগিয়ে এসে জাঙ্কুককে আটকালো। তে বোগামের দিকে তাকিয়ে বলল, চলে যান আপনি, প্লিজ চলে যান এখান থেকে। বোগাম কিছুই বুঝে উঠতে পারছে না, কিন্তু তের চেহারা দেখে তার ভীষণ মায়া লাগছে। কপাল থেকে তের রক্ত গড়িয়ে পড়ছে আর থাপ্পড়ের তীব্রতায় গাল আর ঠোঁট ফেটেও রক্ত পড়ছে। বোগাম তখন তেকে বলল, মিস তে, আপনি চিন্তা করবেন না, আমি লোকটাকে দেখে নেব, আপনি সরে যান সামনে থেকে। তে দিশা না পেয়ে হাত জোর করে বোগামকে বলল, প্লিজ আপনি চলে যান, আমার সংসারে অশান্তি সৃষ্টি করবেন না। উনি উনি আমার হাজবেন্ড। আপনাকে আর আমাকে একসাথে দেখে নিশ্চয়ই ভুলভাল ভেবেছেন, সেই জন্য এরকমটা করছেন। আপনি প্লিজ চলে যান। তে কান্না করছে। বোগাম বাকি কথা কিছুই শুনতে পায়নি। তের বলা হাজবেন্ড শব্দটা শুনে সে হতভম্ব হয়ে গেছে। তে তখন আবারও বোগামকে বলল, প্লিজ আপনি চলে যান। বোগাম অজান্তে হ্যাঁ বোধক মাথা নেড়ে উল্টো দিকে ঘুরে চলে গেল। জাঙ্কুক তো ইচ্ছে মতো চিল্লাচ্ছে আর বোগামের 14 গোষ্ঠী উদ্ধার করছে। বোগাম চলে যেতে জাঙ্কুক জেহবকে সরিয়ে তের সামনে এসে দাঁড়ায়। তে কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক থেকে পুনরায় থাপ্পড় দেয়। তে তাল সামলাতে না পেরে ফ্লোরের উপর পড়ে যায়। ডেইজি ছুটে যায় তের কাছে। জাঙ্কুক থেকে টেনে তুলতে গেলে ডেইজি বাধা দিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো জাঙ্কুক? তে গর্ভবতী, কেন তুমি এই অবস্থায় ওকে মারধর করছো? কি করেছে আমার মেয়ে? জাঙ্কুকের গায়ে থাকা সবুজ রঙের শার্টটা ঘামে ভিজে গেছে, চুলগুলো উস্কো শুষ্কো, চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে বহু আগেই। জাঙ্কুক তখন রেগে চিল্লিয়ে বলল, আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার মেয়ে কি করেছে? ওই ছেলেটা আপনাদের আত্মীয় তো ছিল না? কে ছিল? কে ছিল? ও কোন অধিকারে তেকে ফুল দিয়েছে? কোন অধিকারে তেকে জড়িয়ে ধরেছিল? তে নিঃশব্দে কান্না করছে, তার মাথা ঘোরাচ্ছে। জাঙ্কুক আবারও বলল, আপনার মেয়ে নিজে থেকেই কি এরকমটা করে, নাকি আপনারা ওকে দিয়ে এসব করাচ্ছেন? কোনটা? জাঙ্কুকের কথা শুনে ডেইজি ভীষণ অপমানিত বোধ করলো আর বলল, জাঙ্কুক তুমি আমাদের কথাটা তো আগে শোনো। ওই ছেলেটা কে? ওই ছেলেটা তের আপন ভাই? না। তের মামা? না। তের চাচা? সেটাও না। তাহলে কে? আপনাদের লজ্জা করে না বিবাহিতা মেয়েকে দিয়ে এসব করাতে? কি পেলেন এসব করে? আমি তো নিজের সব কিছু আপনার মেয়েকেই দিয়ে দিয়েছিলাম। একটা ভুল, একটা মিস্টেক আমার দ্বারা হয়ে গিয়েছিল। আমার সেই ভুল শুধরানোর চেষ্টা করেই গেছি আমি। বিনিময় আপনারা কি করলেন আমার সাথে? এটাই কি আপনাদের পারিবারিক বিজনেস? মেয়েকে দিয়ে এসব করাতে লজ্জা করে না? কত টাকা দিয়েছে ওই ছেলেটা? কত টাকা? ডেইজি কি বলবে খুঁজে পেল না। জাঙ্কুক ভুল বুঝছে, কিন্তু সঠিকটা কিভাবে বোঝাবে তাকে? জাঙ্কুক হঠাৎ করেই উঠে দাঁড়ালো। জাঙ্কুকের সামনে গিয়ে তে তখন দাঁড়িয়ে বলল, আপনি আপনি ভুল বুঝছেন, একবার আমার কথাটা তো শুনুন। তোর কথা কি শুনবো আমি? এই জন্যই কি আমার কথা মনে পড়ে না তোর? এই জন্যই এতগুলো শর্ত দিয়েছিলিস আমাকে? বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। উনি তো আমাকে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়েছিলেন, সেই জন্যই মায়ের সাথে দেখা করাতে এনেছিলাম। প্লিজ বিশ্বাস করুন। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থেকে বলল, এক্সকিউজ দিয়েছিস, বেশ ভালো কথা। একটা বিশ্বাসযোগ্য এক্সকিউজ তো দিবি নাকি? তে চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। আজকে নিজেকে সবচাইতে বেশি অসহায় লাগছে তার। তেকে কান্না করতে দেখে জাঙ্কুক তের বাহু চেপে ধরে নিজের কাছে টেনে নিল আর বলল, তুই আমাকে মেরে ফেলতে চাস?
তে না বোধক মাথা নাড়ালো। জাঙ্কুক যেখানে ধরেছে সেখানটা মনে হচ্ছে যেন ছিঁড়ে যাবে তের। জাঙ্কুক অন্য হাতে তের গাল চেপে ধরে বলল, একদিন তোকে বলেছিলাম আমাকে মেরে ফেলার জন্য তোর এক ফোঁটা চোখের জলই যথেষ্ট। কথাটা মনে রেখেছিস? সেই অস্ত্রটাই কি আমার উপর প্রয়োগ করতে চাইছিস? আমি মরে গেলে আমার সব সম্পত্তি নিজের নামে করে নিবি, এটাই তো তোদের প্ল্যান। তে দ্রুত হাতে নিজের চোখ জোড়া মুছে নিল। জাঙ্কুক থেকে ছেড়ে দিল। জাঙ্কুক তখন তেকে বলল, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ডিভোর্স দিয়ে দেব তোকে। ওহ ওয়েট, আমার হাতে তো ডিভোর্স দেওয়ার ক্ষমতাও নেই, রাইট? জাঙ্কুক আবারও তের বাহু চেপে ধরে নিজের কাছে টেনে নিল আর বলল, দেখ, তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি। জাঙ্কুকের ঠান্ডা কণ্ঠস্বর শুনে তের শরীর কেঁপে উঠল। তবুও সে সাহস জুগিয়ে বলল, আমি আমি আপনাকে কেন ডিভোর্স দেব? আপনি ভুল বুঝছেন, এসব সত্যি নয়, আমি ওই ধরনের মেয়ে না। চুপ, একদম চুপ। তুই আমাকে ডিভোর্স দিবি, অবশ্যই দিবি। জাঙ্কুকের হাত আলগা হতেই তে সরে দাঁড়ালো। তারপর চিৎকার করে বলল, আমি আপনাকে ডিভোর্স দেব না, কখনো দেব না। আপনার যা ইচ্ছা করুন গিয়ে। জাঙ্কুক এবার ভীষণ রেগে গেল আর বলল, ওকে, তুই আমাকে ডিভোর্স না দিলে না দে, তবে আমার লাইফ থেকে তোকে এই মুহূর্তে আমি আউট করে দিলাম। কথাটা বলে জাঙ্কুক হন হন করে সব থেকে বেরিয়ে চলে গেল। জাঙ্কুক চলে যেতে তে হাঁটু মুড়ে সেখানেই বসে পড়ল আর ডেজিকে বলতে লাগলো, মা, ও মা, উনাকে আটকাও মা, উনি আমাকে ভুল বুঝেছেন, আমি তো কিচ্ছু করিনি। তে উঠে দাঁড়ালো, দৌড়ে জাঙ্কুকের পিছু নিল। জাঙ্কুক ততক্ষণে গাড়িতে উঠে গেছে। তে গাড়ির উইন্ডো ধাক্কাচ্ছে আর বলছে, প্লিজ আমার কথাটা তো শুনুন, এভাবে চলে যাবেন না। জাঙ্কুক তের দিকে একবারও তাকালো না। সে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে গাড়িটা নিয়ে চলে গেল। তে অনেকটা পথ দৌড়ে গাড়িটার পিছু নিল, কিন্তু একটা সময় পর গাড়িটা তার নাগালের বাইরে চলে যায়। তে কাঁদতে কাঁদতে শপে ফিরে এলো আর বলল, মা, মা, আমি এক্ষুনি চলে যাব, বাবাকে কল দিয়ে আসতে বলো, সে আমাকে দিয়ে আসবে। ডেইজি তেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন, কাঁদিস না মা, বিপদ এলে ভেঙে পড়তে হয় না। জাঙ্কুক ভুল বুঝেছে, রাগের মাথায় ওসব বলেছে, রাগ কমে গেলে দেখবি ঠিকই তোর কথাগুলো বুঝবে। তে কেঁদেই যাচ্ছে। হঠাৎ করেই তার কিছু একটা মনে পড়ে। সে নিজের চোখ জোড়া মুছে নিল আর বলল, মা, আমি যে এই সময় ওই লোকটার সাথে এখানে আছি সেটা উনি জানলেন কিভাবে? আমার মনে হচ্ছে কেউ না কেউ তাকে আমার বিষয়ে উল্টা পাল্টা বুঝিয়েছে। কিন্তু কিন্তু কে এরকমটা করলো আর কেনই বা করলো? তে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ওই বাড়িতে আমার শত্রুর অভাব নেই মা, কেউই আমাকে পছন্দ করে না। আমি সঠিকভাবে বলতে পারবো না যে কে এরকমটা করেছে, কিন্তু আমি নিশ্চিত যে ওই বাড়ির কেউই ওনাকে আমার ব্যাপারে ভুলভাল বুঝিয়েছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িতে ফিরে যেতে হবে মা। কিন্তু তে, তোর পরীক্ষা তো এখনো শেষ হয়নি, পরীক্ষা দিয়ে আমি কি করব? ওইদিকে আমার সংসার ভেঙে যাচ্ছে, উনি যদি রাগের মাথায় আরেকটা বিয়ে করে নেয় তখন আমি সম্পত্তি দিয়ে কি করব? আমি তো শুধু উনি যেন আরেকটা বিয়ে কখনো করতে না পারে সেই জন্যই ওই ধরনের শর্ত দিয়েছিলাম। কিন্তু তে, জাঙ্কুক তো অনেক রেগে আছে, তুই ওখানে গেলে যদি মারধর করে। না মা, বাবা তো যাবেই আমার সাথে, তেমন কিছু করলে আমি ওনার নামে মামলা করব, কিন্তু তবু ওনাকে ছাড়বো না, আমার অধিকার আমি ছাড়বো না মা। ডেইজি মিনহুকে কল দিয়ে বাড়িতে আসতে বললেন, তারপর নিজেও তেকে নিয়ে বাড়িতে চলে এলেন। সূর্য ডুবে গেছে কিছুক্ষণ আগে। এরই মাঝে ধরণীর বুকে নিকোষ কালো অন্ধকার নেমে এসেছে। পাখির কিচিরমিচির এখন আর শোনা যাচ্ছে না, তবে বাগানের সাইড থেকে ঝিঝি পোকার একঘেয়ে ডাক ভেসে আসছে। তে জানালার ফ্রেমের উপর মাথা রেখে খাটের উপর বসে আছে। সে আজকেই চলে যেতে চেয়েছিল, কিন্তু মিনহু তাকে বুঝিয়ে বলেছে যে একেবারে পরীক্ষাটা দিয়েই যেন তে যায়, কারণ এই টেস্ট পরীক্ষাটা না দিলে তে সামনের বছর যে এসএসসি পরীক্ষাটা দিতে পারবে না। ঘড়ির কাঁটা এখন 10টা ছুঁই ছুঁই। জাঙ্কুক মূর্তির ন্যায় নিজের রুমে বসে আছে। তার চেহারা অনুভূতি শূন্য। তার মনে পড়ে যায় একদিনের কথা, যেদিন ইয়োনো তার সামনে বসে মেয়ে জাতিকে নিয়ে আজে বাজে কথা বলেছিল। মেয়েরা শুধুমাত্র খেলনার বস্তু রে দোস্ত, আর মিডল ক্লাস পরিবারের মেয়েরা তো জন্মগতভাবেই লোভী। এরা পুতুল নিয়ে খেলতে শেখার আগে ছেলেদের মন নিয়ে খেলতে শিখে যায়। জাঙ্কুক কথাটা সেদিন মেনে নিতে পারেনি। সে প্রতিউত্তরে বলেছিল, মেয়ে বলতে তুই কাদের বোঝাতে চাইছিস ইয়োনো? ভুলে যাস না, তোর মা আর বোনও কিন্তু নারী জাতির অংশ, তাই মেয়েদের নিয়ে কিছু বলার আগে তাদের কথা ভেবে নিস।
ইওনো তখন আবারও হেসে বলেছিল, তাদের কথা ভেবেই বলছিলে। আরে আমার মা আর বাবার তো লাভ ম্যারেজ ছিল। যদিও আমার বোনের বিষয়ে এখনও আমি তেমন কিছু জানতে পারিনি, তবে ভবিষ্যতে আমার বোন যে ঠিক একই কাজ করবে তার কোনো নিশ্চয়তা আছে? জাংকুক সেদিন রেগে বলেছিল, সে মনিউ ইওনো নিজের বোনের ব্যাপারে এসব বলতে তোর লজ্জা করছে না? ইওনো তখন মাতাল অবস্থাতে বলল, যে কে তুইও ঠিকই বুঝবি যে মেয়েরা জন্মই নেয় ছেলেদের মনের মৃত্যু ঘটানোর জন্য। জাংকুক সেদিন সেটা বুঝলো না, কিন্তু আজ সে ঠিকই বুঝেছে যে ইওনো তাকে যা বলেছিল সব ঠিকই বলেছিল। ঠক ঠক আওয়াজে জাংকুকের ভাবনার ছেদ পড়ে। কেউ দরজায় কড়া নাড়ছে। জাংকুক একটা শ্বাস ফেলে দরজা খুলে দিতেই জিন একটা খাবারের ট্রে নিয়ে জাংকুকের রুমে আসে। জাংকুক মায়ের দিকে তাকালো না, তার চেহারার অবস্থা খারাপ। সে ভেতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু সেটা সে কাউকেই দেখাতে চায় না। জিন তখন জাংকুককে বলল, বাবা খাবারটা খেয়ে নে। তুই তো সকাল থেকে কিচ্ছু খাসনি বাবা। খাবো না মা, এসব নিয়ে যাও তো এখান থেকে। জিন খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে জাংকুকের সামনে এসে দাঁড়ায় আর বলে, কেন নিজেকে কষ্ট দিচ্ছিস বাবা? কারণ ভুলটা আমারই ছিল মা, তাই আমারই শাস্তি পাওয়া উচিত। জিন ছেলেকে টেনে নিয়ে খাটের উপরে বসালেন আর বললেন, সকালে তো কিছু না খেয়ে অফিসে চলে গিয়েছিলি, সারাদিন বাইরে ছিলি। আমি জানি সারাদিনে একটু পানিও মুখে দেশ নেই। এরকম করলে কি চলবে বাবা? আমি পারছি না মা, আমার যে ভীষণ। জাংকুক আর কিছুই বলতে পারলো না, তার গলা আটকে আসছে। জিন তখন আবারও বলল, বাবা তুই তো জানিসই যে আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়েদের পছন্দ করতাম না, তবুও তোর দিকে তাকিয়ে আমিও তো মেয়েটাকে মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম, বল করিনি? জাংকুক নিশ্চুপ। জিন তখন আবারও বলল, এখন তুই আমার জন্য এতটুকু কর বাবা, নিজেকে কষ্ট দিস না। তুই মরে গেলেও হয়তো মেয়েটার কিছুই যাবে আসবে না, কিন্তু তোর কিছু হয়ে গেলে তোর মাও কিন্তু মরে যাবে। জাংকুক তবুও নিশ্চুপ। জিন একটা শ্বাস ফেলে খাবারের প্লেটটা হাতে নিয়ে এক চামচ ভাত ছেলের দিকে এগিয়ে নিলেন। জাংকুক বিনা বাক্যে খাবারটা মুখে নিল, কিন্তু গিলতে পারল না। জাংকুক তখন বলল, মা প্লিজ আমি পরে খেয়ে নেব, আমার গলা দিয়ে খাবার নামছে না, দম বন্ধ হয়ে আসছে। কয়েকদিন না খেয়ে থাকলেও আমি মরে যাব না মা, তুমি এখন যাও, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। জিন কিছু বলতে চাইলেন, কিন্তু জাংকুককে সে খুব ভালো করেই চেনেন। এখন কিছু বলতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, আর জাংকুকের সব রাগ এসে পড়বে তার উপর। তাই সে বিনা বাক্যে সেখান থেকে চলে গেল। জাংকুক কিছুক্ষণ বসে রইল, তারপর উঠে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বেড সাইডে থাকা ড্রয়ের দিকে। সেখান থেকে পিলের পাতা হাতে নিয়ে নিজ মনেই বলল, মনের মৃত্যু ঘটার আগেই আমার কিছু করা উচিত। জাংকুক দুইটা পিল নিয়ে পানি দিয়ে গিলে নিল, তারপর লাইট অফ করে গিয়ে খাটে গা এলিয়ে দিল। তে চুপচাপ বসে আছে। এখন রাত 11টা। প্রতিদিন এই সময়টাতে যেখানে তে ঘুমের চাপে চোখ খুলে রাখতেই পারে না, সেখানে আজকে তের চোখে ঘুম নেই। ডেইজি এসে তের পাশে বসলেন আর বলেন, আজকে আমার ছোট্ট পরীটার খুব মন খারাপ তাই না? মায়ের আওয়াজে তে নিজের চোখ জোড়া মুছে নিল। ডেইজি তখন আবারও বলল, তুই একবার জাঙ্কুকে কল কেন করছিস না রে তে? তে শান্ত স্বরে বলল, ওনার ফোন তো অনেকদিন ধরেই বন্ধ বলছে। ডেইজি তেকে টেনে কোলের উপর শোয়ালেন। তেও নিঃশব্দে মায়ের কোলে মাথা রাখলো। তে তোর অনেক খারাপ লাগছে তাই না রে? তে কিছুই বলো না। সে জানে না তার কেন এত খারাপ লাগছে। তার মন বারবার বলছে খুব খারাপ কিছু হতে চলেছে, কিন্তু কি হতে পারে সেটাই সে বুঝে উঠতে পারছে না। তে তখন বলল, মা ওই বাড়ি থেকে সবাই মিলে আমাকে বের করে দিলে আমি কি করব? ডেইজি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, কি আর করবি, আমাদের কাছে ফিরে আসবি। আমি আর তোর বাবা সব সময় আছি তো তোর পাশে, চিন্তা করিস না। আমার সংসারটা শুরু হওয়ার আগে যে ভেঙে যাচ্ছে মা, তুই ভাবছিস কেন? সেদিন তো বললি ভাঙলে ভাঙুক, তোর নাকি কিছুই যায় আসে না, তাহলে আজকে আবার কি হলো? আমি মন থেকে বলিনি মা, আমি তো এমনি এমনি বলেছিলাম, ভেবেছিলাম শর্তগুলো তো দিয়েই দিয়েছি, এখন আর কোনো ভয় নেই। আমার মনে হচ্ছে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে, আর সে চাইছে না যে তুই জাঙ্কুককে নিয়ে ভালোভাবে সংসার করিস, সুখে শান্তিতে থাকিস। আর সত্যি বলতে আজকের এই দিনটার জন্য তুইও দায়ী আছিস। তুই নিজেই সুযোগ করে দিয়েছিস, আর সেই লোকটা শুধু সুযোগের সৎ ব্যবহার করেছে। আমি কি করতাম মা? একজন রেপের সাথে আমি কিভাবে স্বাভাবিক থাকতাম? তাকে দেখলেই যে আমার ভয় করে। যাকে দেখলে তোর ভয় করে তাকে নিয়ে তুই ভাবছিসই বা কেন? তুই একটা শ্বাস ফেলে মনে মনে বলো, জানি না কেন, কিন্তু আমি আমি
তাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। সত্যি বলতে জাঙ্কুকের পাশে অন্য কাউকে সহ্য করার ক্ষমতা যে আমার নেই। আমি জাঙ্কুকের জীবনের প্রথম না হলেও শেষ হতে চাই। উনি যেই হাত দিয়ে আমাকে স্পর্শ করেছিলেন সেই হাত দিয়ে আর কাউকে স্পর্শ না করুক। উনি ভালো হোক বা খারাপ হোক, উনি শুধুই আমার থাকুক। এত এত চিন্তা করিস না তে, তোর শরীর ভালো না, বয়সটাও কম, পর্যাপ্ত পরিমাণে তো খেতেও পারছিস না। এরকম চলতে থাকলে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কথাটা শুনে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কম্পিত কণ্ঠে বলল, এগুলো বলো না মা, আমার বাবু যথেষ্ট স্ট্রং, ওর কিছু হবে না। ওর জন্যই তো এত কিছুর পরেও আমি কষ্ট করে খাবারগুলো গিলেছি। খাবারগুলো কেন ওষুধের চাইতেও কোনো অংশ কম ছিল না। আর তুমি তো জানোই ওষুধ আমার সবচাইতে বড় শত্রু। শুধু কষ্ট করে খেলেই কি হবে মা, ঠিক মতো তো ঘুমাতে হবে। আর এই সময় তো একদম চিন্তামুক্ত থাকতে হয়। তে বালিশে মাথা রেখে বলল, আমি এখনই ঘুমিয়ে যাব মা, তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও।